প্রিয় দর্শক, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। এই শ্রমিকদেরকে কিভাবে ভালো রাখা যায়, শ্রমিক কিভাবে ভালো থাকে, বিশেষ করে শ্রমিকদের যে নানান পর্যায়ের সমস্যা, বিশেষ করে প্রবাসী যারা আছেন, যেসব শ্রমিক বন্ধুরা আছেন, তারা প্রবাসে থেকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যার প্রতিকার খুবই সীমিত পর্যায়ে পান। এই প্রবাসী শ্রমিকদের সামষ্টিক স্বার্থ নিয়ে কথা বলবার জন্য আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব নেক মোহাম্মদ। উপস্থিত আছেন প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা, খ্যাতিমান শ্রমিক নেতা এবং সংগঠক ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম। উপস্থিত আছেন দেশে এবং বিদেশে শ্রমিকদের নানান স্বার্থ নিয়ে নানান সভায় তিনি মাঠে এবং সর্বপর্যায়ে বলিষ্ঠ এবং বিশেষ করে অত্যন্ত ত্যাগের ভূমিকা রাখেন। সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে জনাব এএমএম ফয়েজ হোসেন, বাংলা শ্রমিক ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক। আমি প্রথমে বাংলা প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি, আমরা প্রবাসে 1,50,00,000-এর উপরে প্রবাসীরা বিদেশে অবস্থান করছেন। সেই আমরা জাপান থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিশাল পর্যায়ে আমাদের ব্যাপ্তি শ্রমিকদের। বিশেষ করে শ্রমিকদের বিদেশে যারা অবস্থান করছেন তাদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের রাজস্ব আজকে সবচেয়ে বিশেষ করে রাজস্বের যে অবস্থান, এই যে যতটা রাজস্ব পাল্লা ভারী হচ্ছে, আমাদের রেমিটেন্সের পরিধি বাড়ছে। সেই শ্রমিকরা নানান পর্যায়ের নানান পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ শুরু থেকে উল্লেখযোগ্য শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কি কি কাজ করে চলেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন প্রবাসীরা এখন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তো এই যে মূল চালিকা শক্তি, এটা কিন্তু প্রবাসীরা তাদের নিজের প্রচেষ্টা কিন্তু হয়েছে। আমরা সরকার আমাদেরকে তেমন কোনো সহযোগিতা কিন্তু এই পর্যন্ত করে নাই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। যেমন ধরেন আপনি এই দক্ষ শ্রমিক তৈরি, আপনি দেখেন সরকারের থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় আপনার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। মূলত ওই প্রশিক্ষণ কেন্দ্রগুলো এই তেমন কোনো এই দক্ষ শ্রমিক গঠনে তেমন কোনো ভূমিকা রাখতে পারতেছে না। সেক্ষেত্রে আপনার প্রবাসীরা নিজেদের নিজ উদ্যোগে তারা বিভিন্ন সেন্টার থেকে, ট্রেনিং সেন্টার থেকে তারা প্রশিক্ষণ নেয়, বা বিভিন্ন যে সকল আপনার এটাকে কী বলে ইঞ্জিনিয়ারিং ইগুলো আছে আপনার ফ্যাক্টরিগুলো, ওখানে স্বেচ্ছায় গিয়ে তারা প্রশিক্ষণ নিয়ে তারপর তারা বিদেশে যায়। তারপরে এই সরকার কাছ থেকে এই পর্যন্ত আমরা তেমন উল্লেখযোগ্য কোনো সহযোগিতা আমরা পাই নাই। তবে আগামীতে এখন যেহেতু চাহিদা বাড়ছে, আমাদের দেশটা এখন প্রচুর রেমিটেন্স নির্ভর হয়ে পড়ছে। তো এমন তো অবস্থায় অর্থনীতির গতি ফেরাতে বিশেষ প্রয়োজন হচ্ছে প্রবাসীদেরকে দক্ষ করে তৈরি করা। যারা গেছে তারা তো আছেন ওখানে, যারা এখনই যায়নি, এখন থেকেই সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে করে তারা এই দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠাতে পারে। আমি আমার পার্শ্ববর্তী দেশের কথা আমি বলছি, যে নার্স, তাকে এমন একটা সার্টিফিকেট দিয়ে দেয়, আয়ার সমতুল্যকে একটা নার্সের সার্টিফিকেট দিয়ে দেয় যে উনি এখানে নার্স ছিলেন। ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে সে প্রবাসে গিয়ে ভালো ওই যে স্কেল আনস্কেল যে একটা শব্দ আছে, যে আপনার দক্ষ অদক্ষ শ্রমিক, সেই দক্ষ শ্রমিকের কাতারে গিয়ে সে বেতনটা তুলে। আমাদের এখানে মাননীয় প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ পরিষদের, উনি কুয়েত বিএনপি শাখারও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। উনি প্রবাসীদের নিয়ে অনেক কাজ করেছেন, উনি ভালো বলতে পারবেন। আমার ডান পাশে বসে আছেন এএম ফয়েজ হোসেন, উনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, উনিও শ্রমিকদের নিয়ে অনেক কাজ করেন। তো আমি ওনারা অবগত এই বিষয়ে, আমার সাথে ওনারা একমত হবেন যে অবশ্যই আমাদেরকে
আমরা নিজেরা যদি না পারি অন্য দেশকে আমরা ফলো করতে পারি। আপনি দেখেন আমাদের শ্রমবাজারটা যেখানে নষ্ট হয়, প্রতিবেশী দেশ ওখানে গিয়ে ওই শ্রমবাজারটাকে দখল করে নেয়। আচ্ছা, নষ্টটা কিভাবে করে আমি মানে বলি। আমি তো সাবেক খবর ব্যুরো প্রধান ছিলাম কুয়েতের, সাংবাদিকতা করছি এবং ওখানে থেকে প্রকাশিত মাসিক শ্যামল বাংলা পত্রিকার আমি প্রতিষ্ঠাতা সম্পাদক। হ্যাঁ, তো ওখানে আমাদের দেশের নাগরিকরা যদি কখনো কোনো অন্যায় করে তাহলে ওরা ওটাকে ফলো করে প্রচার করে। বিশেষ করে আমি নাম ধরেই বলি, ভারত এবং পাকিস্তান, এরা ফলো করে প্রচার করে যে এরা বাংলাদেশি নাগরিক আজকে এই অন্যায়টা করছে। এগুলা টিভিতে, বিভিন্ন পত্রিকায়, যেমন রয়্যাল আর্মস, আল খবর, হ্যাঁ, তারপরে দি ডেইলি, কুয়েত টাইমস, আরব টাইমস, এই সমস্ত পত্রিকা ফলো করে প্রচার করে। তখন ওই সময় তৎকালীন রাষ্ট্রদূত ছিলেন সৈয়দ শাহিদ রেজা। আমরা কয়েকজন সাংবাদিক এবং সংগঠক সহ আমরা ওখানে গিয়ে বললাম যে দেখেন আমাদের শ্রম বাজারগুলোকে তো এইভাবে তারা নষ্ট করে ফেলতেছে, আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তো সেই সময় আমাকে আমাদের যারা সংগঠক, রাষ্ট্রদূত সাহেবের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পেলাম না পাওয়াতে আমাদের কিছু সংগঠক আমাকে বললো যে ভাইজান, আপনি যেহেতু সক্রিয়ভাবে কাজ করেন, সাংবাদিকতা করেন, আপনার লেখাগুলোই আপনি আরবিতে, ইংরেজিতে ট্রান্সলেশন করে আপনি এখানকার পত্রিকাগুলোতে দেওয়ার ব্যবস্থা করেন। তখন আমি তাই শুরু করলাম। হ্যাঁ, আমি যখন দেখি যে আমার বাংলাদেশের নাগরিকদের তারা বাংলাদেশ বলে চালিয়ে দেয় আর তাদের নাগরিকদেরকে তারা এশিয়ার নাগরিক বলে চালিয়ে দেয়, তখন আমি ওই বিভিন্ন সূত্র থেকে সংবাদগুলো সংগ্রহ করে, যেটা পাকিস্তানের হলে আমি পাকিস্তানি লিখি, ভারতের হলে ভারতীয় লিখে আমি এটা প্রকাশ করা শুরু করলাম এবং ওখানকার পত্রপত্রিকাগুলো, হ্যাঁ, মিডিয়াগুলো ওটা ফলো করে প্রচার করা শুরু করলো। একটা পর্যায়ে এটা ওই দেশের এমবেসি মানে দৃষ্টিগোচর যখন হয়, তখন ভারতের এমবেসি যারা আমাকে একটা চায়ের দাওয়াত দিল। এটা হচ্ছে আপনার ডাক্তার অশোক বিহারীদেব, ওই যে সিটি ক্লিনিক, যা উনি একজন লেখক মানুষ, উনি আমাকে প্রথমে ডাকলো যে ভাই আসেন, আপনার সাথে কথা আছে। তো গেলাম, তারপরে বললো যে আপনাকে তো আমাদের রাষ্ট্রদূত মহোদয় চায়ের দাওয়াত দিছে। পরে গেলাম, যাওয়ার পরে উনি যথেষ্ট আমাকে খুব সম্মান করলো। সম্মানের পরে উনি আমাকে বলছে এটাই, মানে বলতে চাইছে ইয়েকে দিয়ে, অশোক বিহারী দেবকে দিয়ে, ডাক্তার, যে আপনি এটা কেন করেন? আমরা তো আপনাদের বন্ধু রাষ্ট্র, আমরা পাশাপাশি রাষ্ট্র, স্বাধীনতার সময় তো আপনাদেরকে আমরা সহযোগিতা করছি, যে আপনি কেন এই ভারতের দুর্নামগুলো করেন বা পাকিস্তানিরা বলছে আমাদের দুর্নাম কেন করো? তখন আমি বলছি যে তোমরা এশিয়ান লেখলে বাংলাদেশের বেলাও এশিয়ান লেখো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা এটা করো না, এই কাজটা করো না। তখন কিছুদিন ওরা অফ ছিল। যখন ওরা অফ ছিল, সংবাদটা আমাদের ব্যাপারেও ওরা এশিয়ান নাগরিক বলে চালিয়ে দিত। এর কিছুদিন পরে আবার ওরা শুরু করলো। আবার আমি, ওরা কোনো অন্যায় করলে আমি আবার ওটাকে ফলো করে প্রচার করতাম ওই দেশের পত্রিকায়। আমার দেশের নাগরিক যদি কুয়েতে বসে একটা অন্যায় করে, ওই অন্যায় সংবাদটা, নেগেটিভ সংবাদটা আমেরিকাতে ছাপানো হয়। এইরকম করা শুরু করলো। আমিও আবার ওই পর্যন্ত আবার দৌড়ালাম যে আমাদের যেখানে ওরা নষ্ট করবে ওখানে আমরা যাবো, কারণ এতে করে তো বাঙালির সুনাম নষ্ট হয়, বাংলাদেশের সুনাম নষ্ট হয়, শ্রমবাজার নষ্ট হয়, আগামীতে ভিসা তারা আমাদেরকে দিবে না। তো একটা পর্যায়ে দেখেন, এটা খুব কষ্টের সাথে আমি বলি, আমি দেশের পক্ষে কাজ করতে গিয়ে অন্য দেশের এই গোয়েন্দা সংস্থার আমি খুব ইসের মধ্যে পড়ি, মানে নজরে পড়ি। তারা আমার দেশের অ্যাম্বাসিডারকে দিয়ে, আমার দেশের কিছু ওই দলীয়, তৎকালীন সরকারের দলীয় কিছু লোককে দিয়ে আমার বিরুদ্ধে তারা ভালোই প্রোপাগান্ডা ওরা শুরু করেছে। একটা পর্যায়ে বাংলাদেশ এমবেসি থেকে কুয়েত সরকারের কাছে অ্যাপ্লাই করা হলো যে এই আমার দেশের এই নাগরিকটাকে বাংলাদেশে পাঠিয়ে দাও, নাইলে দুই দেশের সম্পর্কের অবনতি করবে। এটা কতদিন আগে? এটা হচ্ছে 2010 সালের শেষের দিকে, 2010 সালের শেষের দিকে 2011 সালের প্রথম যখন নববর্ষের দিন আমি বাংলাদেশে এসে পৌঁছাই। ওখানকার গোয়েন্দা সংস্থা আমাকে গ্রেপ্তার করেছিল। আমি ওখানে প্রায় 15 দিন ছিলাম। আমাকে জিজ্ঞাসাবাদ করছে, বন্দি অবস্থায় ছিলাম 15 দিন। তো পরে আমাকে বললো যে আরবিতে বলছে যে ইনতে মুশকিলা মান সাফারা, তুমি সমস্যা হচ্ছে তোমার এমবিসি আমাদেরকে কি করছে, কি বলে, তোমাকে গ্রেপ্তার করার জন্য এমবিসি আবেদন করছে। আমাকে এমবিসির পেপারটাও দেখাইছে, ইংরেজিতে আবেদন করা। হ্যাঁ,
কি সমস্যাটা করছো তুমি, আমাকে এগুলো প্রশ্ন করো। মোটা থেকে আপনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? আমার বিরুদ্ধে কি অভিযোগ ছিল যে আমি ভুল তথ্যই করি, কি বলে সংবাদ প্রকাশ করি। আমি বাংলাদেশের থেকে আমি হোটেল সোনারগাঁয়ে সুরমা বলরুমে কুয়েতের বিভিন্ন সমস্যা এর থেকে উত্তরণের উপায় শীর্ষক একটা সেমিনার করলাম। সেমিনার পরে আমি কুয়েতে গেলাম, কুয়েতে যাওয়ার পরে দেখলাম যে আমার বিরুদ্ধে অভিযোগ। ওখানে শ্রমিকরা আন্দোলন করছে বেতন বৃদ্ধির জন্য, যদি ওই দেশে আন্দোলন চলে না। যাক পরে যখন দেখলো যে না, আমি বক্তব্য দিলে বাংলাদেশে দিছি, আমি তো কুয়েতের মাটিতে দিইনি, কুয়েতের মাটিতে আমি কোনো অপরাধ করিনি। তো আমাকে খুব মানে সত্য কথা বলাতে, সত্যবাদী হিসাবে ওরা আমাকে খুব সম্মান করছে। গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ অনেক সম্মান করছে। শুধু এটা বললো তুমি ভালো মানুষ, কিন্তু তোমার সমস্যা হচ্ছে তোমার এমবেসি। তোমার এমবেসি বলছে তোমাকে দেশে ফেরত পাঠাতে, আমাদের কিছু করার নাই। আবার এও বলছে যে হুকুমা এবিনতে আনাশনসয়, তোমার দেশের সরকার তোমাকে চায়, আমরা তো তোমাকে রাখতে পারি না। আমি একটা সুনামধন্য কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানির নাম হচ্ছে আলী আব্দুল ওহাব। আমি মেডিসিন ডিপার্টমেন্টে ছিলাম, মেডিসিন সেলসে ছিলাম, হ্যাঁ, সহকারী ফার্মাসিস্ট হিসেবে। তো এই মর্যাদায় অনেক কম বাঙালি চাকরি করতো। আমি কুয়েতের সালমিয়া মেরিনা মলে মেরিনা ফার্মেসিতে আমার জব ছিল। তো ওখানে আমাদের এখানে যেমন ধনাঢ্য ব্যক্তিরা গুলশান বনানীতে থাকে বা ওখানে বাজার করে, কুয়েতে ঠিক তাই। ওখানকার যারা রাজা বাদশাহ ওই এলাকাতেই থাকতো এবং ওই মার্কেটেই তারা কেনাকাটা করতো। বিদেশ থেকে যারা ওখানে যেত, ওরাও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে আমি ওখানেই দেখছি। এই হলো অবস্থা, দেখেন। তো দেশের পক্ষে কাজ করতে গিয়ে আপনাকে অ্যারেস্ট করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল। এবং আসাম আব্দুর রব, উনি এখনো বেঁচে আছেন, আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে রাখুক। উনি কুয়েত সফরের সময় যখন বুঝতে পারছেন যে কিছুদিনের মধ্যে নেক মোহাম্মদকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এই প্রসেসিংটা নাকি এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়ে আসছে, তখন ডক্টর দীপুমণি ছিল পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তো তখন আসাম আব্দুর রব বলছিল যে শাহেদ রেজা, নেক মোহাম্মদকে তুমি এমনটা করো না, ও দেশের পক্ষে কাজ করে, আমরা জানি, হ্যাঁ, তুমি এমনটি করো না। সে অনেক অনুরোধ করে গেছে এবং সর্বশেষ আমাকে নিয়ে সৈয়দ শাহেদ রেজার এই বাসায় বা বাংলাদেশ ভবনে আমাকে নিয়ে দাওয়াতও খেয়েছে আসাম আব্দুর রব ভাই, একসাথে দাওয়াত খেয়েছি। তখনও আসাম আব্দুর রব আমার একজন ঘনিষ্ঠজনকে বলে গেছিল যে নেক মোহাম্মদ আর বেশি দিন নাই, মনে হয় ওকে বাংলাদেশে ফেরত পাঠাবে। আচ্ছা, এরপরে আমি যখন ওখানে গ্রেপ্তার হলাম, গ্রেপ্তার হওয়ার পরে আসাম আব্দুর রব তার উত্তরার বাসা থেকে গুলিস্তান, তার হেড অফিস জেএসডির যে প্রধান কার্যালয়, এই পর্যন্ত সে আসছে এই সৈয়দ শাহেদ রেজার সাথে কথা বলতে বলে। হ্যাঁ, ওনাকে খুব অনুরোধ করছে যে দেখো, নেক মোহাম্মদের বাচ্চারা ছোট, ওরা লেখাপড়া করে, ওকে যদি এখন তুমি বাংলাদেশে ফেরত পাঠাও, এই ফ্যামিলিটা অনেক কষ্ট পাবে, অনেক অনুরোধ করছে। কিন্তু উনি একই কথা বলছে যে স্যার, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, আমার এখানে কিছু করার নেই। এই হলো অবস্থা আমার। যাই হোক, এখন এটা এখানে ভারতের বড় ধরনের মানে তারা মানে আপনার গোয়েন্দাগিরি বা তাদের বড় ধরনের আমাদের বাজারটাকে নষ্ট করার জন্য, হ্যাঁ, আমাদের বাজার যেখানে নষ্ট হয়, পার্শ্ববর্তী দেশ সেই বাজারটাকে ধরে। আমি আরেকটু বলি, এখানে আমাদের সাথে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আছে ভারতের সাথে আমাদের। আমরা যতই বলি, আপনি যখন প্রবাসে যাবেন, এই যে দুজন আছেন আমার সাথে, খুব দক্ষ ওনারা, রাজনীতিবিদ, খুব দক্ষ সংগঠক। হ্যাঁ, আজকে ওনাদের সামনে বসে যে আমি কথা বলছি আপনার সাথে, এটাও আমি মনে করি আমার সৌভাগ্য। এই দেশের বাইরে কিন্তু পাকিস্তান আর ভারত হচ্ছে ভাই ভাই। এই দুই দেশটা মিলে আমাদের বাংলাদেশের শ্রমবাজারগুলোকে নষ্ট করে এবং এই দুই দেশেই আমাদের শ্রমবাজারটাকে ওরা করে, একেবারে দখল করে। কারণ আমরা যেখানে ফল করবো, যেখানে একজন মালিক দেখবে যে এখানে বাংলাদেশিরা এসে অন্যায় করছে, তখন সাথে সাথেই উনি অন্য দেশের দিকে ঝুঁকবে, তখন ওরা লুফে নেয়। আরেকটা কথা হচ্ছে যে এরা যে একটা কোম্পানিতে অন্যায় করছে, আরেক কোম্পানি তো জানে না, তখন এরা মিডিয়ার মাধ্যমে প্রচার করে ওই কোম্পানিকে এরা জানিয়ে দেয়। ওদের কিছু জনবল এইভাবেই নিয়োগ করে দেওয়া আছে যে বাংলাদেশে হারিয়ে যাওয়া শ্রমবাজারগুলোকে তোমরা লুফে নাও। আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ। আমাদের আয়োজনের পক্ষ থেকে প্রিয় দর্শক, আমরা এই বিশেষ করে প্রবাসী শ্রমিকদের নানান ধরনের সমস্যা এবং প্রতিবন্ধকতা এর উত্তরণের উপায় নিয়ে এতক্ষণ কথা বলছিলেন। বিশেষ করে জনাব নেক মোহাম্মদ, তিনি 2010 সালে
কুয়েতে তার অবস্থান কালীন শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করবার জন্য তিনি কি ধরনের একটা নাজুক পরিস্থিতি হয়েছিলেন, সম্মুখীন হয়েছেন, সেই বিষয়টা আমরা এতক্ষণ শুনেছি। আমি বিশেষ করে যিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আছেন, আমাদের বাংলাদেশের বিশেষ করে শ্রমিকরা তো আমরা ইতিহাস থেকে যতই জানি যে মধ্যপ্রাচ্যে ইরাক এবং কুয়েতে প্রথমে সেখানে গেছেন এবং সেখান থেকে রেমিটেন্স আর্ন করছেন। তা জনাব ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, আপনি দীর্ঘ সময়ে কুয়েত এবং মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তা বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্যের গমনাগমনটা কখন ছিল এবং আপনি বিএনপির কুয়েত যে শাখার সাধারণ সম্পাদক ছিলেন, তা আপনি কুয়েতে অবস্থান করেছেন, তো উনি যে ঘটনা বললেন কুয়েতে শ্রমিকদের সেই তখন থেকে যা অবস্থান নেওয়া, সেখানে কাজকর্ম করা, আপনার অবস্থান থেকে শ্রমিকদের কি ধরনের সমস্যা আপনি দেখেছেন এবং সেক্ষেত্রে আপনার অবস্থান থেকে এবং সাংগঠনিক পর্যায়ে থেকে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থিত প্রথম জনাব সচিব ইসলাম ভাই এবং আমার সাথী বন্ধু সহকারী এবং প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এবং বিশিষ্ট শ্রমিক নেতা আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ফায়েজ ভাই এবং আমাদের সঙ্গে সমস্ত কলাকৌশলী আজকে আমাদের এই আলোচনাটা প্রচারে সহযোগিতা করছে, ওনারা সহ আপনাদের T1-এর সমস্ত দর্শকবৃন্দকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম। আমি আলোচনা খুব দীর্ঘ করবো না, কারণ আপনি বলুন, আপনার সময় আমি 15 মিনিট দিচ্ছি, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ অনেক কষ্ট করেছেন, এর মাধ্যমে শ্রমিকদের কিছু করা যায় কিনা সেই উদ্দেশ্যেই উনি করেছেন। ইনশাল্লাহ হয়তো আমরা শেষ পর্যন্ত আমাদের বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, একটা শ্রমিক সংগঠন মিলে যে একটা সংগঠন আছে, ওদের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ হয়তো শ্রমিকদের কিছু করতে আমরা পারবো, সেই আশা রেখে আজকে আলোচনা শুরু করছি। প্রথমে আমি ন্যাকবাইয়ের ব্যাপারটা বলিনি। অ্যাকচুয়ালি ন্যাকবাই কুয়েতে চাকরির পাশাপাশি, ওখানে চাকরি করে সময় দেওয়া খুব কঠিন, কিন্তু উনি চাকরির পাশাপাশি সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতা করা আরো কঠিন ওখানে, কারণ আইনগতভাবে ওখানে আমাদের বাংলাদেশের সাংবাদিক অ্যালাউড না। সেই আইনের মারপেটের ফাঁকে ওনারা ওখানে সাংবাদিকতা করতেন এবং উনি একজন বলিষ্ঠ সাংবাদিক ছিলেন এবং সবসময় হলুদ সাংবাদিকতা ধারে কাছে উনি ছিলেন না। প্রবাসে এবং দেশে অনেক হলুদ সাংবাদিকতা আছে, কিন্তু তার ঊর্ধ্বে থেকে উনি নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের শ্রমিকদের জন্য সাংবাদিকতা করতেন। এবং সমস্ত সংগঠনগুলির সঙ্গে, আমি তো অনেক সংগঠনের সেখানে জড়িত ছিলাম, কিন্তু বলেনি আমি কুয়েতে 1983 সন থেকে আছি এবং ইরান ইনভেশনের সময় একবার ছিলাম, তারপর দেশে এসেছি, আবার বলেছি। তো কুয়েত বিএনপি আমার ঘরেই হয় জন্ম। আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কুয়েত বিএনপির, দীর্ঘ 24 বছর আমি কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। পাশাপাশি আমি ইঞ্জিনিয়ারিং সোসাইটির সভাপতি ছিলাম এবং বৃহত্তম নোয়াখালী সমিতির সভাপতি ছিলাম। দলমত নির্বিশেষে সবাই এই সংগঠনটা ছিল। তো বিএনপি তো 3 বারই বলতে গেলে 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন। 78 সাল থেকে বিএনপি রাষ্ট্রের নেতৃত্বে এবং সামষ্টিক জনগণের উন্নয়নের সাথে আপনি যখন 83 সালে ওখানে গেলেন, তারপর রাজনৈতিকভাবে আপনি সংশ্লিষ্ট হলেন, বিএনপি সেক্রেটারি হলেন। আপনি যখন বিএনপি সেক্রেটারি ছিলেন তখন শ্রমিকদের বিশেষ করে সমস্যা এবং সমস্যা প্রতিকারের জন্য আপনার নেতৃত্বে আপনি কি উল্লেখযোগ্য কাজ করেছেন, ভূমিকা রেখেছেন এবং কোন জায়গাতে আপনি এই বিশেষ করে মোটা দাগে সরকারের দায়িত্বহীনতা এবং সমস্যাগুলো আপনি দেখেছেন? ওখানে আমাদের যেটা সবচেয়ে সুবিধা ছিল, আমরা সংগঠন করার কারণে এমবিসির সঙ্গে আমাদের সহজ যোগাযোগ ছিল। ওই সহজ যোগাযোগটার কারণে আমরা অনেক শ্রমিকদেরকে অনেক সহযোগিতা করতে পেরেছি। সেটা অনুরোধ করে এমবিসিকে, প্রেশার ক্রিয়েট করে, বিভিন্নভাবে আমরা হয়তো ব্যাপক কিছু করতে পারিনি, তারপর অনেক কিছু করেছি। প্রথমত যেটা ছিল, আমাদের যারা ওখানে মৃত্যুবরণ করত তারা কিন্তু দেশে আসতে অনেক দিন, লাশ 1 মাস 2 মাস 3 মাস, এখানে 4 মাস লেগে যেত। এটা নিয়ে আমরা অনেক ফাইট করেছি। আমরা বাংলা বিমানের সঙ্গে কথা বলেছি, এমবিসিকে বলেছি এবং মাঝে মাঝে যখন যে দলেরই মন্ত্রী বা কেউ যেত রমেন,
ওখানে আমাদের সঙ্গে মত বিনিময় হতো। ওই মত বিনিময়ের সঙ্গে জোরালোভাবে বিভিন্ন দাবি, শুধু এগুলি না, শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবি আমরা তুলে ধরতাম। এর মধ্যে মরদেহটা কুয়েত থেকে আনাটা আমরা অনেক সহজ করেছিলাম এবং এক পর্যায়ে বাংলাদেশ বিমান ফ্রি ডেড বডি আনতাম। এটা আমাদের সংগঠনগুলির অবদান, আমি আমার অবদান বলবো না, আমাদের সব সংগঠন, আমাদের সংগঠনগুলির অবদান। আমরা এর জন্য কাজ করতাম এবং এম্বাসিকে আমরা সবসময় প্রেশার ক্রিয়েট করতাম, যে কোনো ব্যাপারে, পাসপোর্ট বলেন, যে কোনো সমস্যার ব্যাপারে তারা উদাসীন। প্রবাসের সবগুলি এম্বাসিরাই উদাসীন। আপনারা পত্র পত্রিকা আপনারা নিজেরাও লেখেন, নিজেরাও দেখেন। তো এরই মাঝে যতটুকু প্রেশার ক্রিয়েট করে আমরা চেষ্টা করেছি এম্বাসিকে শ্রমিকদের কল্যাণে কাজে লাগানোর জন্য। অনেক সময় সফল হয়েছি, ব্যর্থ হয়েছি, তবে আমরা কখনো হাল ছাড়িনি। এবং এইগুলি করতে যে আমাদের সহপাঠী শুধু এক ভাই না, আরও অনেকেই দেশে ফিরে আসতে হয়েছে। আমি এখানে একটা জিনিস আসছি, ধরুন আমাদের বাংলাদেশের শ্রম আইন কুয়েত বা মধ্যপ্রাচ্যের শ্রম আইনের মধ্যে কি একটা তফাৎ আছে? অবশ্যই আমাদের ওগুলি হলো রাজতান্ত্রিক দেশ, আমাদের হলো গণতান্ত্রিক দেশ। মূল এখানে আমাদের পার্থক্য। গণতান্ত্রিক দেশের শ্রম আইন এবং রাজতান্ত্রিক দেশের শ্রম আইন অবশ্যই পার্থক্য থাকবে এবং পার্থক্য আছে। তবে ওদের শ্রম আইন আমাদের চাইতে কিন্তু অনেক স্বচ্ছ পরিষ্কার। একজন মারা গেলে, শ্রমিক যদি মারা যেতেন, এই যে ডিলে 1 মাস 1.5 মাস হতো, কি তাদের শ্রম আইনের কারণে এই ডিলেটা এবং আমাদের সরকারের সেখানে? এটা আমাদের কারণে। আমি আপনি বলি, মিশরের লাশ উইদিন 1-2 আওয়ার্সে চলে যেত, ভারতের লাশ 24 ঘন্টার ভিতরে চলে যেত, পাকিস্তানের লাশ 24 ঘন্টার ভিতরে চলে যেত। একমাত্র ব্যতিক্রম ছিল আমাদের বাংলাদেশ। এখানে অনেক কারণ ছিল। একে তো আমাদের যে পাসপোর্ট ছিল আগে, পাসপোর্টের ঠিকানা শুধু যে আপনার সরকারের দোষ আর এমবেসির দোষ দিব তাও না, ওটাও সরকারেরই দোষ আমি মনে করি। কারণ পাসপোর্টে যে ঠিকানা, বাস্তবে সেই ঠিকানা এক না। যখন পাসপোর্টের ঠিকানায় যোগাযোগ করা হতো, টেলিফোন করা হয়তো, পাওয়া যেত না। এমনও আসছে লাস্ট পাসপোর্টের ঠিকানা পাঠাইছে, লাস্টকে রিসিভ করে না। এই ধরনের বহু ঘটনা আছে। যখন আমরা এমবেসিতে যেতাম, এই সমস্ত সমস্যা তারা আমাদেরকে তুলে ধরতো, বলতো এগুলি যাচাই বাছাই করা। বাংলাদেশে তো জানেন আমলাতান্ত্রিক জটিলতা, তো এগুলি পাইতে পাইতে একদমে চলে যায়, একটা ইনফরমেশনের জন্য চলে যায়। আরো অনেক সমস্যা আছে। বর্তমানে এই পরিস্থিতি, আগের পরিস্থিতিটাই বললাম আর কি। তো বর্তমানে এখন ডিজিটাল পাসপোর্ট হওয়াতে হয়তো এই সমস্যাটা সমাধান হয়েছে, ন্যাশনাল আইডি হয়েছে, এই সমস্যাটা সমাধান হয়েছে। আর অবশ্য আমাদের যে যারাই সরকারে থাকে, প্রসেসিং সিস্টেমের অনেক সমস্যা। আমাদের সিস্টেম আমাদের স্বচ্ছ না, সিস্টেম আমাদেরকে জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করে। আপনি মনে করেন আমি বা আপনিও সেখানে মারা গেলাম, আমাদের উত্তরাধিকারী কে হবে এই সিদ্ধান্ত বাংলাদেশে যেতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত আছে। এখনো ডেড বডি আছে বাংলাদেশ 2-4 বছরে, টাকা পাচ্ছে না। জটিলতা কি আইনি বিধি জটিল, সিস্টেমের জটিলতা। আইন তো সব দেশে আইন স্বচ্ছ, কিন্তু আইন পর্যন্ত বসতে হলে তো আপনাকে পিছনে কি আমলাতান্ত্রিক জটিলতা, এটা তো সবাই জানে, এটা বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা। সুতরাং এই সিদ্ধান্ত কেন আপনাকে তো 1 সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত দিতে পারেন যে উত্তরাধিকারী কি হবে। যতই সমস্যা থাকে পরিবারের ভিতরে, দেশে আইন আছে, সঠিক আইনের মাধ্যমে হলে তো সময় লাগার কথা না, কিন্তু এখানে তো স্বচ্ছতা নাই। আমাদের চেয়ারম্যানের মাঝেও স্বচ্ছতা নাই, মেম্বারের মাঝেও স্বচ্ছতা নাই, আমার মাঝেও স্বচ্ছতা নাই, আর সরকারি কর্মচারীদের মাঝে তো নাই স্বচ্ছতা। তাহলে কিভাবে একটা দেশ সলিউশন? এখন সর্বোচ্চ পর্যায়ে রেমিটেন্স আমরা বাইরে থেকে পাচ্ছি, আপনার রাজস্ব বলেন, আর আমাদের বিশেষ করে আমাদের যে রাষ্ট্রীয় যে তহবিল, সবচেয়ে বেশি যোগানদাতা তারা দিচ্ছেন। তাদের ক্ষেত্রে আইনি উদাসীনতা, শিথিলতা এবং এই যে বিদেশে নানান পরিস্থিতি, সেই পরিস্থিতির সমস্যার সমাধান পেতে অনেক জটিলতা। এই পর্যায়ে আমি আপনার কথা আলোচনা ধরে জনাব এম ফয়েজ হোসেন, আপনি দীর্ঘদিন ধরেই শ্রমিকদের বা দেশ এবং বিদেশের সামগ্রিক স্বার্থ নিয়ে আপনি লড়াই করছেন, কাজ করছেন। আপনি কি সামগ্রিক যে চিত্র দেখছেন, বিশেষ করে রাষ্ট্র সবচেয়ে বড় গার্ডিয়ান প্রতিষ্ঠানটা দেশের, যেক্ষেত্রে আইন এবং বিধির ক্ষেত্রে রাষ্ট্রের শিথিলতা কতটা দেখেছেন, পাশাপাশি আপনার যখন মাঠ পর্যায়ে আন্দোলনে আপনার নেতৃত্ব দেন, সেই জায়গাতে আপনারা যে জটিল পরিস্থিতিগুলো দেখেন, এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, আইনি এবং বিধি জটিলতা এবং পরিস্থিতি এবং যা আপনি আপনার বক্তব্য করেন। ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। কিন্তু প্রশ্নটা যত চমৎকার, সমস্যা তত চমৎকার না। প্রবাসী শ্রমিকদের প্রায় 50 রকমের সমস্যা আছে, যেগুলো নিয়ে আমরা ডিল করছি, কাজ করছি। এই সব সমস্যা সমাধানের জন্য
শুধুমাত্র যে রাষ্ট্র এককভাবে দায়ী তা না, এর মধ্যে পরিবার দায়ী। একটা সন্তান কর্মক্ষম হওয়ার সাথে সাথেই তাকে কেন বিদেশ যেতে হবে? একজন সন্তান যখন সে বিদেশ যাবে তখন তার পরিবারে নগদ অর্থকরী সমস্যা থাকে। এই নগদ অর্থকরী সে জোগাড় করে, হয় জমি বেচে, মায়ের গয়না বেচে, গরু বেচে, অথবা ধার করে। সে যেখান থেকেই টাকাটা জোগাড় করুক না কেন, যদি সে যেই ভিসায় সে বিদেশে যায়, সেই ভিসার এবং যে কথাটা বলে নিয়ে তাকে এই বিদেশ যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, সেই বেতনটা যদি সে না পায়, তখন তার যে কান্না এবং তার জমির চলে যাওয়া, তার লোন শোধ না হওয়া এবং তার পরিবারকে সঠিকভাবে টাকা পয়সা পাঠাতে না পারা, এই বিষয়গুলো আছে অনেক। তারপরে আছে সরকারের উদাসীনতা। ধরেন, উনি নার্সদের কথা বলেছেন। একজন নার্স যখন ফিলিপাইনি হয় তখন সে একজন এক্সপার্ট নার্সের বেতন পায়, আর একজন নার্স যখন বাংলাদেশি হয় তখন সে আর সেই এক্সপার্টের বেতনটা পায় না। কারণটা কি? কারণটা যখন আমরা করতে যাই তখন দেখি যে আমাদের যে এখানকার সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনে বাইরের সার্টিফিকেশনটা ম্যাচ করে না, এবং আমাদের সার্টিফিকেটকে শুধুমাত্র নার্স বললাম তা না, কারিগরি বিভিন্ন জায়গায় যেখানে আছে আমাদের সার্টিফিকেশনটা ওখানে অ্যাকসেপ্টেবলই হয় না অনেক জায়গায়। আমাদের একজন ফার্মাসিস্ট যখন আপনার আমেরিকা যায় তখন সে এই ঢাকা ইউনিভার্সিটির মতন একটা ইউনিভার্সিটির এই সার্টিফিকেট নিয়ে সে ওখানে কাজ করতে পারে না। ওখানে গিয়ে সে কোর্স করতে হয়, সেই কোর্স করে কমপ্লিট করে তারপরে সেখানে সে তার ফার্মাসিস্টের কাজটা করতে হয়, তখন সে ভালো বেতন পায়। এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, যে আমাদের যে টেকনিক্যাল মানুষগুলি বিদেশে যায় তাদের রেমিটেন্সের পরিমাণ যদি কমে যায়, তাহলে তো দেশের ক্ষতি হয়। যদি এই সার্টিফিকেশনটার সমস্যাটা সমাধান হয়ে যেত, তাহলে পরে আমাদের রেমিটেন্সের পরিমাণ অনেক অনেক পরিমাণ বেড়ে যেত। এই জায়গাটা সরকারের গাফিলতি আছে। আমাদের যে প্রযুক্তির উন্নয়ন, এখন ওনারা সবাই খুব জোরসে বলতেছেন যে চতুর্থ শিল্প বিপ্লব হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, এআই টেকনোলজি অনেক সামনে এগিয়েছে। এই এআই টেকনোলজির সাথে বাংলাদেশের শ্রমিকদেরকে যদি আপনি অ্যাডজাস্ট করার ট্রেনিং, সত্যিকারের ট্রেনিংটা না দেন, তাহলে পরে সে ওখানে গিয়ে তার পর্যাপ্ত যে ওয়েজেস সেটা সে আর আর্ন করতে পারতেছে না, ফলে ওয়েজ আর্নাররা ওখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যেমন একটা প্রবাসী তো 3 রকমের কান্না, একটা সে আত্মীয় স্বজন পরিবেশ ছেড়ে গিয়ে বিদেশে থাকে, তার ভিতরে এক ধরনের কান্না গুমড়ে ওঠে। তার পরিবার আবার তার জন্য কান্না করে, সে কীভাবে আছে না আছে, কোথায় আছে, কেমন আছে, এই সকল বিষয়গুলি থাকে। তারপরে আবার যদি অর্থকরের বিষয়টা হয়, সময় মতো টাকাটা পাঠাতে পারে না, আবার এখানে যে রেমিটেন্সে ব্যাংকের মাধ্যমে পাঠালে যে টাকাটা পায়, এটা যদি আবার হুন্ডির মাধ্যমে পাঠায়, তাহলে যদি একটু বেশি পায়, তাহলে পরে ওখানে একটা হুন্ডির সমস্যাও থাকে। এখানেও সরকারের প্রয়োজনীয় নজরটা দেওয়া দরকার। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে, এটা জন্য ইন্ডিভিজুয়াল একটা মন্ত্রণালয় তো সরকার রেখেছেন। এই প্রতিষ্ঠানগুলো এখানে এই বিষয়গুলোতে আসলে আমরা 80-র দশকে প্রস্তাব করেছিলাম সরকারের কাছে যে আমাদের যে এমবেসিগুলি আছে সেখানে অন্তত একজন করে ট্রেড ইউনিয়নিস্ট নিয়োগ দেওয়া হোক, যেন আমাদের শ্রমিকদের সমস্যাগুলি সমাধান করতে পারে। আমাদের এই গত 54 বছরের ইতিহাসে একমাত্র কুয়েতে নজরুল ইসলাম খান ছাড়া আর কোনো শ্রমিক নেতা অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে না। ফলে একজন শ্রমিক বান্ধব মানুষ যদি নেতৃত্ব দেন, তার যে কর্মোদ্যোগ, শ্রমিকদের সাথে তার যে সম্পর্ক, একজন আমলার সেই সম্পর্কটা আর থাকে না। তো যদি আমরা এই রাষ্ট্রের যারা প্রকৃত স্টেক হোল্ডার, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, প্রত্যেকটা স্টেক হোল্ডার, সেনাবাহিনী, এদের যদি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণটা নিশ্চিত না থাকে, তাহলে পরে কোনো ক্রমেই এই রাষ্ট্র জনগণের রাষ্ট্রে পরিণত হয় না। আমরা যখন বলি যে জনগণের হাতে ক্ষমতা চাই,
শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা চাই, তখন আমরা বলি যে রাষ্ট্রের এই সকল স্টেক হোল্ডার যারা এখানে বসবাস করে, যারা এই রাষ্ট্রটাকে উন্নত করার জন্য পরিশ্রম করে, যারা দেশে বিদেশে পরিশ্রম করে এই রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়, তাদের এই রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। আমি যে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে এই জায়গাটা পাই না, যে রাষ্ট্রের সমস্ত স্টেক হোল্ডার, বিশেষ করে শ্রমিক এবং কৃষক, এরা এই রাষ্ট্র কাঠামোতে, ক্ষমতার কাঠামোতে থাকবে, এই জায়গাটা আমি পাইনি। না পেয়ে আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি নাই, কারণ এর জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হবে। আবার অন্যান্য সংস্কার কমিশনগুলির যে রিপোর্টগুলি আমি পড়লাম, অনেকটা মনে হয়েছে যে ওই আমি সেই জেল সেই কত জায়গায় যাচ্ছি না, কিন্তু যেই স্কুল কলেজগুলিতে ওনারা লেখাপড়া করে এই কমিশন রিপোর্টগুলি দিচ্ছেন, এই সিস্টেমটা এখনো পর্যন্ত সেই ব্রিটিশ সিস্টেমে রয়ে গেছে। এখানকার সমাজের যে বাস্তবতা, এই বাস্তবতাটাকে ওনারা কতটুকু সুনজর দিয়ে দেখেছেন, সেটা এখন বললে একটু আপনার সত্যি কঠিন মনে হয়। ফলে আমি সেভাবে বলছি না, কিন্তু বাংলাদেশের সমাজটা বাংলাদেশের মতন যেন বিকশিত হইতে পারে, সেই কাজটা করার একটা পথ আমাদের তৈরি করতে হবে। এই জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করছি। এবং রাষ্ট্র ক্ষমতায় শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছাড়া এটা কখনই সম্ভব হবে না। রাষ্ট্র ক্ষমতায় কৃষকদের অবস্থান ছাড়া এটা কখনই সম্ভব হবে না। কারণ জনগণের ক্ষমতা, জনগণের প্রতিনিধিরা যা যায়, সেই প্রতিনিধিরা আর জনগণের ক্ষমতা থাকে না। একদিনের ভোটে জনগণকে শুধুমাত্র ধূর বানানো হয়, জনগণ সেই ধূরে পরিণত হয়ে ওরা আবার কি করে, এই ভোটের পরের দিনে যে নির্বাচিত ঘোষণা হয়ে গেল, এরা মালিক বনে যায়। তো এগুলি নিয়ে তো অনেক কৌতুক আছে, ফুসপানের কৌতুক, আমি সেই জায়গায় যাচ্ছি না। এটা বাংলাদেশের মানুষের জন্য আমাদের যে বিগত জীবনের যে গণতন্ত্র, তার থেকে একটা পার্টিসিপেটরি গণতন্ত্রের জায়গায় আমাদেরকে যেতে হবে। সেই জায়গাটার জন্যই আমরা সংগ্রাম করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদেরও প্রিয় দর্শক সেই প্রত্যাশা যে আমাদের বাংলাদেশের জন্য একটা পর্যায়ে পার্টিসিপেটরি গণতন্ত্রের দিকে যায় এবং ফুটো হয়ে যা রাষ্ট্রযন্ত্রের কাঙ্ক্ষিত সংস্কার হয়, এবং এই সংস্কারে বিশেষ করে আমাদের দেশে এবং বিদেশে যে শ্রমিক, বড় পর্যায়ে শ্রমিক সেক্টর আছে, সামগ্রিকভাবে শ্রমিকদের যেসব সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে, সেই সমস্যা প্রতিবন্ধকতা এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সেই সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ তার উত্তরণ ঘটানোর জন্য সেই প্রয়াস বা পদক্ষেপ রাষ্ট্র নেই। আমি আবারও আমাদের দৈনিক ঘোষণা এবং চ্যানেল টিয়ানের পক্ষ থেকে যারা টেক মোহাম্মদ এবং ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এম ফয়েজ হোসেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠান সাথী অন্য কোনো সময়ে ভিন্ন কোনো আয়োজনে আপনাদের সাথে আমাদের চ্যানেলে দেখা হবে, কথা হবে। এবং প্রিয় দর্শক, আপনারা আমাদের প্রোগ্রামটা দেখবেন। বিশেষ করে আমাদের সাথে এতক্ষণ ক্যামেরায় ছিলেন রেজাউল করিম এবং রিপন, দুজন আমাদের প্যানেল ছিলেন। আমি তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা প্রোগ্রামটা দেখবেন, আপনারা আপনাদের মন্তব্য বা কমেন্টস দিবেন। আপনাদের দেখা এবং কমেন্টস, মন্তব্য আমরা বিশ্লেষণ করব এবং এই বিষয় নিয়ে চলমান আমরা আগামী আরেকটা আয়োজন করব। সেই আয়োজনে গুরুত্বপূর্ণ শ্রমিক নেতৃবৃন্দ থাকবেন। তো আপনাদের সাথে প্রিয় দর্শক, আগামীতে আমাদের দেখা হবে, কথা হবে, এ বলে বিদায় নিচ্ছি। আমি নজরুল ইসলাম সাহায্যী। ধন্যবাদ।